আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা হাজির হয়েছি পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গতি সম্পর্কে আলোচনা করার জন্য। ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা টপিক ধরে ধরে বোঝানোর চেষ্টা করব। তো গতি অধ্যায়ের শুরুতে আমাদের দুইটা পয়েন্ট আছে, একটা হলো গতি আর একটা হলো স্থিতি। তো গতি এবং স্থিতি এই দুইটা পয়েন্ট বোঝার জন্য আমাদের একটা ওয়ার্ডের সাথে পরিচিত হতে হয়, সেটা হলো প্রসঙ্গ কাঠামো। তা আগে বলে রাখি, ফিজিক্সে কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো আসলে খুব কঠিন শুনতে মনে হয়, তো এগুলোকে আমরা চেষ্টা করব খুব সহজে বুঝায় দেওয়ার জন্য। তো প্রসঙ্গ কাঠামো বলতে কি বোঝায়? প্রসঙ্গ কাঠামো বলতে ওই জিনিসটাই বোঝায়, সাপেক্ষ কথাটা বোঝায়। যেমন যদি আমি একটা উদাহরণ দিই, একজন স্টুডেন্ট ভালো, সে ম্যাথে 85 মার্ক পেয়েছে অর্থাৎ A+। তো সে ভালো কার সাপেক্ষে ভালো? যে ম্যাথে 70 পেয়েছে অথবা যে ম্যাথে 60 পেয়েছে তার সাপেক্ষে ভালো। কিন্তু আমি যদি চিন্তা করি যে ম্যাথে 98 পেয়েছে অথবা 95 পেয়েছে তার সাপেক্ষে কিন্তু আবার খারাপ। তো আমরা খুব সহজেই বলতে পারি প্রসঙ্গ কাঠামো ব্যাপারটা সাপেক্ষর সাথে ডিপেন্ড করে। কার সাপেক্ষে আমি চিন্তা করছি? যদি আমি চিন্তা করি আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছি, তো আমি স্থির অবস্থানে আছি। কেন? ক্যামেরার সাপেক্ষে আমার কোনো অবস্থার পরিবর্তন হয় নাই। আমি যদি এখন বলি ক্যামেরার সাপেক্ষে আমার অবস্থান পরিবর্তন হয়েছে, এই জন্যই আমার অবস্থানটা আর স্থির না। কিন্তু যদি আমি এখনও বলি ক্যামেরার সাপেক্ষে আমার অবস্থানটা স্থির, কিন্তু আমি যদি ক্যামেরাকে বাদ দিয়ে চিন্তা করি, পৃথিবীকে চিন্তা করি, আমি ক্যামেরার সামনে স্থির, কিন্তু আমি তো পৃথিবীর উপর আমার অবস্থান, পৃথিবীর পৃষ্ঠে। পৃথিবীটা কি স্থির? কখনো না। পৃথিবীটা প্রত্যেকটা মুহূর্তে কিন্তু সূর্যের চারদিকে সুন্দর করে ঘুরছে। আচ্ছা, তাহলে আমি কোনো সময় স্থির হতে পারবো না। কিন্তু আমি যদি ক্যামেরার সাপেক্ষে চিন্তা করি, ক্যামেরার সাপেক্ষে আমি স্থির। আরও একটা সুন্দর উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। ধরি দুইটা বন্ধু ঢাকা থেকে সিলেট যাচ্ছে। তো তারা যখন ট্রেনে উঠলো, ট্রেনটা ছাড়লো, ট্রেন যেহেতু গতিশীল, ট্রেনের সকল যাত্রীও গতিশীল। অর্থাৎ ট্রেনে যে দুজন ফ্রেন্ড উঠেছে আমার, তারাও অবশ্যই গতিশীল। কিন্তু ট্রেনটা যখন সুন্দরভাবে চলছে, একজন তো খুব সুন্দরভাবে স্থিরভাবে বসে আছে, যারা যারা ট্রেনে বসে থাকে, যারা সিট পায়। তো যারা যারা বসে আছে তাদের সাপেক্ষে কিন্তু অপর পাশে যারা বসে আছে তারা কিন্তু স্থির। অর্থাৎ আমি যদি চিন্তা করি আমার একটা বন্ধু বসে আছে, পাশে আর একটা বন্ধু বসে আছে, একজনের সাপেক্ষে কিন্তু আরেকজন স্থির। কিন্তু আমি যদি চিন্তা করি ট্রেন সাপেক্ষে, তারা কিন্তু গতিশীল। অথবা আরও যদি চিন্তা করি বাহির থেকে কেউ ট্রেনের যাত্রীদের দেখছে, তাদের সাপেক্ষে কিন্তু আবার ট্রেনের মানুষগুলো গতিশীল। অর্থাৎ গতি এবং স্থিতি বলতে আমাকে কোনো একটা কাঠামো ধরে নিতে হয়, আমি কার সাপেক্ষে চিন্তাগুলো করছি, বস্তুটা গতিশীল না স্থিতিশীল। তাহলে আমরা একটু সংজ্ঞায় ফিরে আসি। যদি আমরা সংজ্ঞাটাকে চিন্তা করতে যাই, প্রসঙ্গ কাঠামো যদি আমরা লিখতে নাও পারি, আমরা এভাবে বলতে পারি কোনো একটা অবস্থানের সাপেক্ষে যদি আর একটা অবস্থানের অথবা আর একটা বস্তুর অবস্থার পরিবর্তন হয়, যেমন আমার এখন অবস্থার পরিবর্তন হচ্ছে ক্যামেরার অবস্থানের সাপেক্ষে, তাহলে আমরা বলতে পারি প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থার পরিবর্তন হয় তাকে গতিশীল বস্তু বলা হয়, এবং গতির ওই অবস্থাকে আমরা গতিশীলতা বলতে পারি অথবা গতি বলতে পারি। আর যদি প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে যদি কারো অবস্থার পরিবর্তন না হয় তাহলে তাকে স্থিতিশীল বস্তু বলা হয় এবং ওই অবস্থাকে স্থিতি বলা হয়। আশা করি ব্যাপারটা স্পষ্ট হয়েছে। তো আমরা তারপরের টপিকে চলে আসি। গতির আমার এখন কিছু প্রকারভেদ আছে: রৈখিক গতি, চলন গতি, ঘূর্ণন গতি, পর্যায়বৃত্ত গতি এবং স্পন্দন গতি। তো এই 5 প্রকার গতির মধ্যে বইয়ে যে শিডিউলে দেওয়া ছিল, আমি কিন্তু একটু শিডিউলটা ব্রেক করেছি। ঘূর্ণন, পর্যায়বৃত্ত এবং স্পন্দন এদের আমি পাশাপাশি লিখেছি,
তার কারণটা হলো এদের মধ্যে অনেক কিছু মিল আছে এবং আমাদের বোর্ড কোশ্চেনে এগুলো থেকে একটু ঘুরিয়ে পিছিয়ে কোশ্চেন হয়। তো এই জন্য চাইলাম যে এই তিনজনকে যদি আমি পাশাপাশি রাখি তাহলে আমাদের বুঝতে অনেক সুবিধা হবে। তিনজনকে আমি যদি বন্ধু ধরি, মানুষ হিসেবে কল্পনা করি, তাহলে আমাদের বুঝতে অনেক সুবিধা হবে আর একটু মজা নিয়ে পড়াটা পড়তে পারবো। তো আমরা প্রথমে যদি দেখাতে চাই রৈখিক গতি এবং চলন গতি। প্রথমে আসি আমরা রৈখিক গতি। রৈখিক গতিটা কি? সরল পথে যেটা চলে সেটাই রৈখিক গতি, এটা নিয়ে কোনো সমস্যা নাই। যেমন কোনো গাড়ি যদি সরল পথে চলে, রৈখিক গতি। আবার একটা যদি উদাহরণ দিতে পারি, আমার হাতে একটা পেন আছে, ছেড়ে দিলাম, সে সরল পথে সোজাসুজি ভূমিতে পড়ল, রৈখিক গতি। তবে এটা রৈখিক গতি ছাড়া আরও একটা গতি হয়, এটা আমরা এই সামনেই গিয়েই পড়ব, তখন ওই দুইটার সমন্বয়ে আর একটা নতুন আমরা কোশ্চেন তৈরি করব। আচ্ছা, নাম্বার 2, চলন গতি। চলন গতিটা কীরকম? এটা রৈখিক গতির সাথে পুরোপুরি সিমিলার না, একটু ডিফারেন্ট। কোনো বস্তু কণার যতগুলো কণা থাকে একই সময় যদি একই দিকে যায়, একই সময় একই দিকে বলতে বলতে ব্যাপারটা এরকম বোঝায়, বস্তুর প্রত্যেকটা কণা যদি একটু ঘুরিয়ে পেঁচিয়ে যাক না কেন, তার দিকটা হবে একই। আমাদের বইতে এরকম একটা সুন্দর করে উদাহরণ দেওয়া আছে, একটা বিমানের গতি দেওয়া আছে। বিমানটা যদি এই ডিরেকশানে যায়, যদি এদিকে একটু টার্ন নেয় অথবা মুভ করে, তারপরও তার দিকটা কিন্তু ফিক্স থাকে। আর আরও একটা যদি আমরা চিন্তা করি, যেমন একটা চাকার গতি, চাকাকে যদি আমরা গোল না চিন্তা করে এই চাকাকে যদি আমরা একটা লাইন চিন্তা করি, তাহলে তার দিকটা কিন্তু একই দিকে যায়। অর্থাৎ যদি চাকা চিন্তা করি তাহলে তার দিকটা কিন্তু একটু পরিবর্তন হয়ে যায়। একটু ভালো করে খেয়াল করো, যদি আমরা চাকা চিন্তা করি তাহলে তার দিকটা কিন্তু পরিবর্তন হয়ে যায়, কিন্তু চাকা তো সামনের দিকেই যাচ্ছে। তাহলে যদি চিন্তা করি, সরল রেখা চিন্তা করি, তাহলে তার দিকটা একই থাকে। আশা করি রৈখিক গতি এবং চলন গতি মোটামুটি ক্লিয়ার হয়েছে। আসি আমরা ঘূর্ণন গতি, পর্যায়বৃত্ত গতি এবং স্পন্দন গতি। তিনটে বন্ধু কল্পনা করি, 1, 2 এবং 3। তো ঘূর্ণন গতির ক্ষেত্রে আসি আমরা। ঘূর্ণন কথাটা শুনলে এরকম মনে হয় যে কিছু ঘুরছে, তো অনেক কিছুই তো আসলে ঘোরে। তো এই ঘূর্ণন গতির মধ্যে একটা কন্ডিশন হলো দূরত্ব সবসময় সমান থাকতে হবে। অর্থাৎ ঘূর্ণন গতির ক্ষেত্রে যদি আমি কন্ডিশন দিয়ে দিতে পারি দূরত্ব সমান, আমি আবারও বলছি, ঘূর্ণন গতির ক্ষেত্রে কন্ডিশন হলো দূরত্ব সমান থাকে। তো আমরা যদি চিন্তা করি দূরত্ব সমান কিসের সাপেক্ষে থাকে? একটা নির্দিষ্ট বিন্দু সাপেক্ষে। আমাদের বাড়িতে ফ্যান আছে, তো ফ্যানের পাখাগুলো কি করে? একটা নির্দিষ্ট বিন্দু সাপেক্ষে কিন্তু খুব সুন্দর করে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ঘুরছে। ঘূর্ণন গতি, ঘড়ির কাঁটার গতি, ঘূর্ণন গতি। আমরা যে গ্রহে বাস করি পৃথিবী, তার একমাত্র উপগ্রহ চাঁদ খুব সুন্দর করে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করছে, ঘূর্ণন গতি। আচ্ছা, আর যদি একটা উদাহরণ চিন্তা করি, পৃথিবীও তো ঘুরছে, তাই না? আমি কিছুক্ষণ আগেই বললাম যে পৃথিবী ঘুরছে, এই জন্য আমি কোনো সময় আমাকে স্থির বলতে পারবো না, আমি গতিশীল। কিন্তু আমি যদি ক্যামেরার সাপেক্ষে চিন্তা করি, আমি স্থির। আচ্ছা, পৃথিবীর গতি যদি আমি চিন্তা করি, তাহলে আমাকে বলতে হয় পৃথিবী তো ঘুরছে, তাই না? তাহলে তো সূর্যের চারদিকে ঘুরছে, তাহলে সেটা ঘূর্ণন গতি হওয়াই উচিত ছিল। কিন্তু একটা এখানে কথা আছে, পৃথিবী কিন্তু দূরত্ব সমান রেখে ঘোরে না। অনেকটা এরকম, পৃথিবীটা উপবৃত্তাকার পথে ঘোরে। যদিও আমার চিত্রটা খুব ভালো হলো না, তোমাদের চিত্র অনেক ভালো হবে। পৃথিবীটা খুব সুন্দর করে উপবৃত্তাকার পথে ঘোরে, আর উপবৃত্তাকার পথে কোনো সময় দূরত্ব সমান থাকে না।
আবারও বলতেছি, পৃথিবীটা উপবৃত্তাকার পথে ঘোরে। আবারও বলছি, পৃথিবীটা উপবৃত্তাকার পথে ঘোরে। আর উপবৃত্তাকার পথে ঘুরতে গেলে কোনো সময় দূরত্বটা সমান থাকে না। সমান না থাকার কারণে আমরা পৃথিবীর গতিকে ঘূর্ণন গতি বলতে পারি না। কারণ ঘূর্ণন গতির কন্ডিশন হলো দূরত্বটা সমান থাকতে হবে। অর্থাৎ আমরা যদি পর্যায়বৃত্ত গতির দিকে একটু লক্ষ্য করি, পর্যায়বৃত্ত গতিটা কি? পর্যায়বৃত্ত গতিতে দূরত্ব সমান থাকতে হবে এরকম কোনো কন্ডিশন নাই। কিন্তু কি কন্ডিশন আছে? পর্যায়বৃত্ত গতির কন্ডিশনটা হলো এইরকম যে কোনো বস্তুর গতি যদি মানে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে একটা নির্দিষ্ট বিন্দুকে। যদি আমরা এখানে একটা আবার সেই চিত্রটা আঁকি, অর্ধবৃত্ত এটা হবে না, উপবৃত্তাকার পথ। কোনো একটা নির্দিষ্ট বিন্দু আমি চিন্তা করলাম, পৃথিবী নির্দিষ্ট সময় পর পর কিন্তু এই এ বিন্দুকে অতিক্রম করবে এবং একই দিক থেকে। এখানে যদি আমি বি বিন্দু চিন্তা করি, পৃথিবী নির্দিষ্ট সময় পর পর এই বি বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করবে। সে কিন্তু কোনো সময় ডিরেকশনটা চেঞ্জ করে না, উল্টা দিক ঘোরে না, কিন্তু একই দিকে কিন্তু সে ঘোরে। অর্থাৎ পর্যায়বৃত্ত গতিটা আমার এমন একটা গতি, কোনো বস্তুর গতি যদি এইরকম হয়, নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করতেছে, সেই গতিকে বলা হয় পর্যায়বৃত্ত গতি। দূরত্ব সমান রাখার কন্ডিশন এখানে নাই। আমরা এখানে কি উদাহরণ দিতে পারি? ধূমকেতুর উদাহরণ দিতে পারি। আচ্ছা, এখন আমরা একটু বেসিক ডিফারেন্স দেখি ঘূর্ণন গতি এবং পর্যায়বৃত্ত গতির মধ্যে। তো ঘূর্ণন গতি যদি আমরা একটা চিত্র কল্পনা করতে যাই, একটা বৃত্ত, যদি আমার বৃত্তটা সুন্দর হলো না, ইনশাআল্লাহ তোমাদের বৃত্ত অনেক সুন্দর হবে। তো বৃত্তের ক্ষেত্রে কি দেখা যায়? যদি আমি এখানে সিমিলারলি এ এবং বি দুইটা পয়েন্ট কল্পনা করি, ফ্যানকে যদি কল্পনা করি, একটা নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে ফ্যানের পাখাগুলো একই দিক থেকে নির্দিষ্ট সময় পর এ এবং বি বিন্দুকে অতিক্রম করে। ফ্যান বন্ধ করলেও কিন্তু ডিরেকশনটা কিন্তু চেঞ্জ করে না। অর্থাৎ আমরা বলতে পারি ঘূর্ণন গতির ক্ষেত্রে নির্দিষ্ট সময় পর একই দিক থেকে অতিক্রম করছে একটা নির্দিষ্ট বিন্দুকে, কিন্তু এখানে কন্ডিশন হলো দূরত্ব সমান থাকতে হবে। পর্যায়বৃত্ত গতির কন্ডিশন দূরত্ব সমান থাকতে হবে, এটা প্রয়োজন নাই। অর্থাৎ আমরা বলতে পারি ঘূর্ণন গতি পর্যায়বৃত্ত গতি হতে পারে, কিন্তু সকল পর্যায়বৃত্ত গতি ঘূর্ণন গতি হতে পারে না। আশা করি ব্যাপারটা স্পষ্ট হয়েছে। এরপরে আমরা আসি আরেকজন বন্ধু, সেটা হলো স্পন্দন গতি। স্পন্দন গতি কথাটা বলতে গেলে আমাদের একটা জিনিস মাথায় কল্পনা রাখতে হবে। যদি আমরা দোলনার গতিটা কল্পনা রাখি, দোলনার গতিটা কি রকম, যে একটা নির্দিষ্ট বিন্দু থেকে একবার যেদিকে যাবে তার পরের বার তার বিপরীত দিকে যাবে। অর্থাৎ তার গতিপথে অর্ধেক সময় একটা দিকে এবং বাকি অর্ধেক সময় আরও একটা দিকে যাবে। এইটা হলো স্পন্দন গতি। যেমন বললাম দোলনার গতি, ওই নির্দিষ্ট বিন্দু একটা যেটা থাকে, নির্দিষ্ট বিন্দুর একদিকে যদি আমরা একটা এ পয়েন্ট ধরি আর একটা যদি আমরা বি পয়েন্ট ধরি, এটা যদি আমরা সি পয়েন্ট ধরি, তাহলে সি বিন্দুতে তার কিন্তু বেগটা সবচাইতে বেশি থাকে। এ বিন্দুতে আসতে আসতে তার কিন্তু বেগটা ধীরে ধীরে কমে যায়, বি বিন্দুতেও যেতে যেতে কিন্তু বেগটা ধীরে ধীরে কমে যায় এবং এ বিন্দুতে তার বেগটা একদম জিরো হয়ে যায়, যার কারণে আবার সে নিচের দিকে চলে আসতে থাকে। আচ্ছা, এইটা হলো আমাদের স্পন্দন গতির একটা উদাহরণ। আরও কিছু কিছু উদাহরণ আছে, যেমন স্প্রিংয়ের গতি। তাহলে যদি আমরা স্পন্দন গতির সাথে পর্যায়বৃত্ত গতি এবং স্পন্দন গতিটা কি সেটাকে যদি আমরা সংজ্ঞায়িত করতে চাই, তাহলে যদি আমরা একটু খেয়াল করি, স্পন্দন গতি এমন একটা গতি যে গতিতে একটা নির্দিষ্ট বিন্দুর উভয় দিকে অথবা গতিপথের অর্ধেক সময় একটা দিকে এবং বাকি অর্ধেক সময় আরও একটা দিকে সে গমন করে এবং
ওই নির্দিষ্ট বিন্দুতে তার বেগটা সর্বোচ্চ থাকে। তা আমি তো অনেক কথা বলে ফেললাম স্পন্দন গতি নিয়ে। এত কথাগুলো যদি তোমাদের পরীক্ষার হলে মনে নাও থাকে, দোলনাকে কল্পনা করে নিবা, দোলনাটা কিভাবে দোলে ওটা যদি তোমরা পরীক্ষায় খাতায় লিখে দাও তাহলে ইনশাল্লাহ মার্ক পাবা। আর যদি মুখস্থ করে যাও, মুখস্থ করে গেলা স্পন্দন গতি, আসছে পর্যায়বৃত্ত গতি, কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু মার্ক পাবা না। অর্থাৎ আমরা যদি একটা জিনিসকে উদাহরণ দিয়ে বুঝা, তাহলে আমরা যেহেতু আমাদের সৃজনশীল প্রশ্ন, মার্ক পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যদি সুন্দর করে মুখস্থ করে যাই, মার্ক কিন্তু খাতা ভরে লিখলে দিবে না। তো স্পন্দন গতিটা কি আমরা তো এখন বুঝলাম। তো স্পন্দন গতির সাথে পর্যায়বৃত্ত গতির এত মিল মহব্বত কেন? মিল মহব্বত হওয়ার একটা কারণ হলো, স্পন্দন গতি পর্যায়বৃত্ত গতির কয়েকটা কন্ডিশন মেনে চলে। যদি আমি একটু চিন্তা করি, এই এ বিন্দুকে একটা নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে অতিক্রম করতেছে কোনো একটা বস্তু, একই দিক থেকে অতিক্রম করতেছে নির্দিষ্ট সময় পরপর। বি বিন্দুকেও কিন্তু একটা নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে অতিক্রম করতেছে, যেটা আমার পর্যায়বৃত্ত গতির সংজ্ঞাটাই ছিল। কিন্তু এখানে চিত্রটা হয় এইরকম, অর্ধবৃত্ত চিত্র হয়, ফুল বৃত্ত কিন্তু চিত্র হয় না। কিন্তু যদি আমরা এটাকে ফুল বৃত্ত একটু যদি কল্পনা করে ফেলি, ফুল বৃত্ত বলতে কীরকম, এটা তো অর্ধবৃত্ত যাচ্ছে, দুইটা সময় যদি যোগ করে দিই তাহলে কিন্তু আমাদের পুরো বৃত্তটা হয়ে যায়। তাহলে আমরা বলতে পারি গতিপথের অর্ধেক সময় তো সে এ পয়েন্টে যাচ্ছে এবং বাকি অর্ধেক সময় সে বি পয়েন্টে যাচ্ছে। এই রকম দুইটা মিলে তার একটা পূর্ণ দোলন সম্পন্ন হচ্ছে। এইরকম আরও একটা দোলন যদি আমি যুক্ত করি তাহলে তার একটা নির্দিষ্ট সার্কেল সম্পূর্ণ হয়, এবং সেই সার্কেলের ক্ষেত্রে একটা নির্দিষ্ট বিন্দুকে সে নির্দিষ্ট সময় পরপর অতিক্রম করে, যেটা আমার পর্যায়বৃত্ত গতির সংজ্ঞাকে অথবা শর্তকে সার্টিফাই করে। তাহলে আমরা স্পন্দন গতিকেও পর্যায়বৃত্ত গতি বলতে পারি, স্পেশাল কাইন্ড অফ পর্যায়বৃত্ত গতি। এইটাই হলো স্পন্দন গতি, পর্যায়বৃত্ত গতি এবং ঘূর্ণন গতির এত সুন্দর সম্পর্ক। কিন্তু কন্ডিশনে কোথায় কোথায় সমস্যা? কন্ডিশনে আমাদের সমস্যা হল এখানেই, ঘূর্ণন গতির ক্ষেত্রে দূরত্ব সমান থাকে, পর্যায়বৃত্ত গতির ক্ষেত্রে দূরত্ব সমান থাকে না, এবং স্পন্দন গতির ক্ষেত্রে ব্যাপারটা কীরকম দাঁড়ায়, গতিপথের একটা নির্দিষ্ট সময় একদিকে এবং বাকি নির্দিষ্ট সময় অপর দিকে যায়, যে কারণে স্পন্দন গতি, পর্যায়বৃত্ত গতি, ঘূর্ণন গতি একই রকম মনে হলেও তাদের মধ্যে কিছু ডিফারেন্স আছে। আশা করি ব্যাপারগুলো অনেক স্পষ্ট হয়েছে। তো এতক্ষণ আমরা আলোচনা করলাম গতি অধ্যায়ের, গতি টপিকের গতির প্রকারভেদ, অর্থাৎ গতির আদ্যপান্ত। তো আমরা একটা জিনিস চিন্তা করি, এখান থেকে আমাদের কী ধরনের কোশ্চেন আসে। এখান থেকে আমাদের বোর্ড কোশ্চেনে ঘূর্ণন গতি, পর্যায়বৃত্ত গতি এবং স্পন্দন গতি এই তিনটার মধ্যে খুব সুন্দর করে পেঁচায়, এবং কনসেপ্ট ক্লিয়ার না থাকার কারণে পরীক্ষার মধ্যে খুব সুন্দর করে মানে প্যাচটাকে না খুলে আরও প্যাচ লাগায় চলে আসি। তো পরীক্ষার মধ্যে এইরকম কোশ্চেনগুলো আসে, ঘূর্ণন গতি পর্যায়বৃত্ত গতির একটা স্পেশাল গতি ব্যাখ্যা করো, অথবা স্পন্দন গতি বিশেষ ধরনের পর্যায়বৃত্ত গতি কিভাবে ব্যাখ্যা করো, অথবা সকল স্পন্দন গতি পর্যায়বৃত্ত গতি কিন্তু সকল পর্যায়বৃত্ত গতি স্পন্দন গতি না, ব্যাখ্যা করো। বোর্ড কোশ্চেনে মোটামুটি এই ধরনের কোশ্চেন আসে। আরও একটা কোশ্চেন আসে, যেটা হলো আমি প্রথমে যেটা বলেছিলাম, কয়েকটা উদাহরণ দিয়ে বলেছিলাম, আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছি, আমি স্থির, কিন্তু আমি যদি পৃথিবীর সাপেক্ষে কল্পনা করি আমি স্থির না। এখান থেকে একটা প্রশ্ন আসে, পরম স্থির কিছু পাওয়া যায় কি না? আসলে না, অ্যাকচুয়ালি কোনো কিছুই স্থির না। যদি আমরা একটা কল্পনা করি, একটা বেঞ্চ তো খুব সুন্দরভাবে স্থির, কিন্তু বেঞ্চটা তো আবার পৃথিবীর মধ্যে আছে, পৃথিবীর পৃষ্ঠে পৃথিবী ঘুরছে, অর্থাৎ
সে কোনো সময় স্থির না। সূর্যও স্থির না। গ্রহ, নক্ষত্র, চন্দ্র, গ্যালাক্সি, ধূমকেতু, তারা কোনো কিছুই স্থির না। অর্থাৎ পরম স্থির বস্তু কোনো সময় পাওয়া পসিবল না। সব কিছুই আপেক্ষিক, অর্থাৎ ধরে নেওয়া হয় সাপেক্ষ হিসাবে। এতক্ষণ আমরা গতি অধ্যায়ে গতির প্রকারভেদ এবং প্রথম টপিক থেকে কি ধরনের কোশ্চেন আসে সেগুলো নিয়ে আলোচনা করলাম। ইনশাল্লাহ আমরা সামনের পর্বে এই ধরনের আরও অনেক প্রশ্ন নিয়ে আমরা আসব। এইখান থেকে আরও কয়েকটা টপিকের প্রশ্ন হয়, সেগুলো আমরা নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।